গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল, পর্ব 11। লোকটা অবাক হয়ে বলল, ও আপনি? আমি ভাবলাম ছিনতাই হচ্ছে বুঝি। ভাবলাম যখন দেখতে বলে গেছেন তখন অ্যাটাচি কেসটাই গুরুতর জিনিস আছে, তাই এটা নিয়েই কফি খেতে এসেছিলাম। গোপীনাথ অপ্রস্তুতের এক শেষ মৃদুস্বরে বলল, আমাকে ক্ষমা করবেন। গোপীনাথ বুঝতে পারছে পরিস্থিতির চাপে সে সম্পূর্ণ অন্যরকম হয়ে যাচ্ছে, নার্ভাস, নির্বোধ ও কাণ্ডজ্ঞান শূন্য। নিজের পর নিয়ন্ত্রণ না আনতে পারলে সে হয়তো আরো বোকার মতো কাণ্ড করে ফেলবে। গৌরাঙ্গ গাঙ্গুলির হাত থেকে অ্যাটাচি কেসটা কেড়ে নিয়ে সে এমন একটা কাণ্ড করল যা আশেপাশে সকলের চোখে পড়ছে। নিজের সিটে ফিরে এসে সে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। মিসেস গাঙ্গুলির ঘুম সে এমনভাবেই ভাঙিয়ে দিয়েছে যে ভদ্রমহিলার জড়সড় হয়ে ভীতিভীত চোখে মাঝে মাঝে তাকে দেখছে। বড় লজ্জা করছে গোপীনাথের। ভদ্রমহিলার হাঁটু সে খিঁচে দিয়েছিল। গৌরাঙ্গ গাঙ্গুলি সিটে ফিরল আরও প্রায় 10 মিনিট পর। বউকে বলল, গুহবাবুর সঙ্গে দেখা করে এলাম। পরশু পাস্তা খেয়ে পেট খারাপ হয়েছিল, এখন ভালো হয়েছেন। বউ একটু গুম হয়ে আছে, শুধু বলল ও। এখনই বউটি ফিসফিস করে গৌরাঙ্গের কাছে এবং গৌরাঙ্গ ফিসফিস করে বউয়ের কাছে তার বিষয় বলবে। তখন গোপীনাথের ভাবমূর্তি এদের কাছে যে কি হবে তা ভাবতেই গোপীনাথের বড্ড লজ্জা হচ্ছে। ফিরে আসার পর গৌরাঙ্গ বা তার বউ তার সঙ্গে কথা বলছে না, এটাও অস্বস্তিকর। যদিও প্লেন থেকে নেমে যাওয়ার পর আর কারোর সঙ্গে সম্পর্ক থাকবে না, তবু একটা বিচ্ছিরি ঘটনার তেদোস্বাদ থেকে যাবে। গোপীনাথ তাই এদের সঙ্গে সম্পর্কটা সহজ করার উপায় ভাবতে লাগল। হঠাৎ একজন তরুণী এয়ার হোস্টেস তাদের সামনে এসে মিসেস গাঙ্গুলিতে ইংরেজিতে জিজ্ঞেস করল, মিস্টার গোপীনাথ বসুর এই সিটে বসার কথা, তিনি কোথায়? গাঙ্গুলির বউ থতমত খেয়ে গোপীনাথকে দেখিয়ে দিয়ে বাংলায় বলল, উনি এই সিটে ছিলেন। এয়ার হোস্টেস নিচু হয়ে প্রায় তার কানে কানে বলল, ওয়ান্টেড অন দ্য ফোন স্যার, ইটস ইন্টারপোল। ইন্টারপোল? গোপীনাথ তটস্থ হল। ইন্টারপোল তাকে চাইছে কেন? এবার সে আর অ্যাটাচি কেসটা সঙ্গে নিল না, গৌরাঙ্গকে দেখতে বলেও গেল না। সেটা পড়ে থাকলো তার সিটে। যাক, ওইটুকুই তার গৌরাঙ্গ আর বইয়ের কাছে ক্ষমা প্রার্থনা। টেলিফোনে নির্ভুল দাদার কণ্ঠস্বর, কেমন আছেন? ভালোই। কোনো ঘটনা ঘটেনি তো? না। আপনি কোথা থেকে ফোন করছেন? প্যারিস। শুনুন, আপনার পেছনে দুটি ছায়া আছে। তার মানে ইউ আর বিং শ্যাডোড বাই টু অপারেটর্স। তারা কারা? সাকির ভাড়া করা মাফিয়ারা। গোপীনাথ একটু চুপ করে থেকে বলল, কি করব বলুন তো? সতর্ক থাকবেন। সতর্কই আছি। আমার অনুমান ওরা প্লেনের ভিতরে কিছু করবে না। কোথায় করবে এবং কি করবে সেটাই জানা দরকার। কিছুই বলা যায় না। আপনি যে তিমিরে, আমিও সেই তিমিরে। আপনি ভয় পাননি তো? যথেষ্ট নার্ভাস বোধ করছি, কারণ আমি তো বিপজ্জনক জীবনযাপন করি না। এসব অভিজ্ঞতা নতুন। তাহলে অভিজ্ঞতাটা হোক, জীবনের এসব দিক সম্পর্কেও জ্ঞান থাকা দরকার। তাই দেখছি। এবার ভালো করে শুনুন, আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? পাচ্ছি। আর ঘন্টা দেড়েক বাদে আপনার প্লেন দিল্লিতে নামবে। নামবার সময় আপনি মোটেও তাড়াহুড়া করবেন না। আপনার আগে অন্য সবাইকে নামতে দিবেন। প্রত্যেকটা লোককে ওয়াচ করার চেষ্টা করবেন। ঠিক আছে। অ্যাটাচি কেসটা কখনো হাতছাড়া করবেন না। গোপীনাথ একটু শঙ্কিত গলায় বলল, কিন্তু এখন তো আমি ওটা সিটে রেখে এসেছি। সর্বনাশ তাহলে। ওতে যা আছে সেগুলো তো কপি মাত্র। আপনার সঙ্গে তো আরও কপি আছে। আছে আবার নেইও। ওতে এমন কিছু ইনফরমেশন আছে যা হাতছাড়া হলে আমাদের হয়তো তেমন ক্ষতি হবে না, কিন্তু শত্রুপক্ষ বিরাট দাও মেরে দিবে। আমি সিটে ফিরে যাচ্ছি।
শুনুন, যে দুজন অপারেটর আপনাকে ফলো করছে তাদের চোখে ধুলো দিতে হবে যেমন করেই হোক। কথাটা খেয়াল রাখবে। চেষ্টা করব। ফোন রেখে গোপীনাথ দ্রুত পায়ে নিজের জায়গায় ফিরে এলো। অ্যাটাচি কেসটা রয়েছে জায়গা মতোই। আছে গৌরাঙ্গ এবং তার বউও। গৌরাঙ্গ তার দিকে কেমন যেন বিস্ফোরিত চোখে চেয়ে আছে। সে বসার পর কিছুক্ষণ ফাঁক দিয়ে গৌরাঙ্গ গাঙ্গুলি হঠাৎ মোলায়েম গলায় জিজ্ঞেস করল, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই, করুন না। আপনার অ্যাটাচি কেসটায় কি আছে জানি না, কিন্তু আপনি কি কোনো বিপজ্জনক বা গোপনীয় জিনিস নিয়ে যাচ্ছেন? আপনি উঠে যাওয়ার পর একটা কালো মতো লোক ওদিক থেকে এসে অ্যাটাচিটা হাতে নিয়ে বলল, মিস্টার বোস এটা চাইছেন, নিয়ে যাচ্ছি। বলেন কি? ঠিকই বলেছি, লোকটা খুব লম্বা, অন্তত 6 ফুট 2 ইঞ্চি হবে, ব্ল্যাক। আপনি কি করলেন? আমি বললাম, না, অ্যাটাচিটা আপনি আমার হেফাজতে রেখে গেছেন, সুতরাং দরকার হলে আমি নিয়ে যাব। আপনাকে ধন্যবাদ। লোকটা কি করল? ইংরেজিতে বলল, আপনার নাকি খুবই দরকার, অ্যাটাচিটা না হলেই নয়। একটু টানা হ্যাচড়াও করছিল। তারপর গায়ের জোরে পারতাম না, কিন্তু হঠাৎ দুজন এয়ার হোস্টেস এসে পড়ল। তারা লোকটাকে বলল নিজের জায়গায় চলে যেতে। লোকটা বিড়বিড় করে বোধহয় গালাগাল দিতে দিতেই চলে গেল সামনের দিকে। লোকটা কোথায় বসেছে বলুন তো? জানি না, সামনের দিকে কোথাও হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আপনার সঙ্গে আমি একটু অভদ্র ব্যবহারও করেছি, বিশেষ করে আপনার স্ত্রীর সঙ্গে। আপনারা দুজনেই আমাকে মাফ করে দিবেন। আমি একটা বিশেষ টেনশনের মধ্যে আছি। আরে না, না, ঠিক আছে, ঠিক আছে। তাতে কি হয়েছে? আমরাও বলাবলি করছিলাম যে আপনার একটা টেনশন চলছে। সম্পর্কটা সহজ হয় একটা শ্বাস ফেলল গোপীনাথ। তারপর অ্যাটাচিটা খুলল। গাঙ্গুলি পাশ দিয়ে আর চোখে অ্যাটাচির অভ্যন্তরটা দেখে নিয়ে বলল, ইম্পর্ট্যান্ট পেপারস। হ্যাঁ, কাগজপত্র ঠিক আছে দেখে ফাইলটা বন্ধ করে অ্যাটাচিটা ফের পাশে রাখল সে। ব্রেকফাস্ট আসছে। আর ঘণ্টা দেড়েকের মধ্যেই দিল্লি। ব্রেকফাস্টে মোটেও মন বসাতে পারছিল না সে। পাশের গাঙ্গুলিরা অবশ্য গোগ্রাসে খাচ্ছিল। খাওয়ারই কথা। ট্রাভেল এজেন্টের সঙ্গে ইউরোপ ঘোরা মানেই খাওয়ার কষ্ট। গোপীনাথ যতদূর জানে ওরা ব্রেকফাস্ট ছাড়া মোটে ৮-১০টা রাউন্ড মিল দেয়। সুতরাং ডিনার আর লাঞ্চ খেতে হয় নিজের পয়সায়, যেটা অধিকাংশই ভারতীয় ভ্রমণকারী পেরে ওঠে না। ইউরোপে খাবার দাবারের দাম এদের পথে বসিয়ে দেয়। বেশ ভালো ব্রেকফাস্ট খাওয়ায় তো এরা। হ্যাঁ, ইচ্ছে করলে কোনো আইটেম আবার চাইতে পারেন। গাঙ্গুলি তার বইয়ের দিকে চেয়ে বলল, তুমি কিছু নিবে? না বাবা, অনেক খেয়েছি। গাঙ্গুলি বলল, কলকাতায় যাবেন নাকি? হ্যাঁ। কোথায় থাকেন? গোপীনাথ কথাটা চেপে গিয়ে বলল, দেশের সঙ্গে বহুকাল সম্পর্ক নেই, ও হোটেলেই থাকতে হবে। গ্র্যাড নাকি? দেখা যাক। আর তারা যারা বিদেশে থাকেন তারা বেশ আছেন, অঢেল পয়সা। আমরা রাত্রে গ্র্যান্ডে এক রাত্রে কাটানোর কথা ভাবতেও পারি না। হোটেলে থাকা কি ভালো? টুকটাক এসব কথাবার্তায় সময় কেটে যাচ্ছিল। অবশেষে সিট বেল্ট বাধা ও সিগারেট নিবে দেওয়ার নির্দেশ ঘোষিত হল। তারপর অবতরণের সূচনা। গোপীনাথ মনে মনে সংযত ও শক্ত হওয়ার চেষ্টা করতে লাগল। তারপর সামনেই কি তার বিপদ? প্লেন টার্মিনালের গায়ে যখন এসে ঠেকল তখন যাত্রীদের মধ্যে নাম্বার বেশ হুড়োহুড়ি। গাঙ্গুলিরাও ব্যস্ত সমস্ত। গৌরাঙ্গ বললেন, নামবেন না? কলকাতার ফ্লাইট এখনই ছাড়বে, আজ ডিরেক্ট ফ্লাইট। হ্যাঁ, হ্যাঁ, নামবো, আপনারা এগোন, আমি যাচ্ছি। গৌরাঙ্গ সস্তিকার অপেক্ষা করল না। খরমুখ বাঙালিকে ঠেকায় কার সাধ্য। গোপীনাথ অপেক্ষা করে চলল। ট্রেনের পিছন দিকে ফাঁকা হয়ে যাচ্ছিল ক্রমশ। যখন সব লোক দরজার কাছে বরাবর চলে গেছে তখন হঠাৎ গোপীনাথের মনে হলো কাজটা ঠিক হচ্ছে না। যদি কেউ বাথরুম টয়লেটে লুকিয়ে থাকে তবে এই তার সুযোগ। সে চট করে উঠে পড়ল এবং দ্রুত পায়ে এগুতে লাগলো সামনের দিকে। সিদ্ধান্তটা যে সে ঠিকই নিয়েছে সেটা বুঝতে পারল সঙ্গে সঙ্গেই। পিছনে একটা ফ্লিক শব্দ শুনে চট করে পিছনে তাকিয়ে
সে একটা লোককে দেখতে পেল। লোকটা মাঝারি উচ্চতার এক সাহেব, চওড়া কাঁধ এবং বিশাল স্বাস্থ্য। লোকটা তার দিকে চিতাবাঘের মতো ছুটে আসছিল। গোপীনাথ জীবনে কখনো শারীরিক সংঘর্ষে যায়নি, আসলে যেটা হয়নি তাকে। কিন্তু এই ৩৫ বছর বয়সে আত্মরক্ষার্থে তাকে ঘুরে দাঁড়াতে হলো। ছুটে দরজা অবধি যাওয়ার সময় ছিল না, কেউ পিছনে ফিরে দেখতেও না কি হচ্ছে। লোকটার হাতে ছোড়ার মতো একটা জিনিস, মারবে নাকি। লোকটা তারপর এসে পড়ার আগেই গোপীনাথ গিয়ে পড়ল লোকটার উপর, হিংস্র আক্রোশ এবং সম্পূর্ণ কাণ্ডজ্ঞান রহিত হয়ে। কি করে লোককে মারতে হয় তা জানে না গোপীনাথ, তার সম্বল শুধু রাগ। আর সেই রাগটাই পেশাদার মাফিয়া গুন্ডার বিরুদ্ধে আশ্চর্য সফল হয়ে গেল। গোপীনাথ লম্বা মানুষ, পায়ে একজোড়া ভারী ইটালিয়ান জুতো। সে তার লম্বা পায়ে লোকটাকে সরাসরি এক জম্পেশ লাথি ঘষালো অবিশ্বাস্য ক্ষিপ্রতায়। লোকটা নিশ্চয় মারপিটের কৌশল জানে, বাগে পেলে গোপীনাথকে হালুয়া বানিয়ে দিতে পারে। কিন্তু গোপীনাথ যে উল্টো আক্রমণ করবে এটা প্রত্যাশা করেনি বলেই লাঠিটা খেয়ে গেল লোকটা, এবং উল্টো চিৎপাত হয়ে পড়ে গেল দু সারি আসনের মাঝখানে অপরিসর জায়গাটায়। পড়ার সময় শীতের হাতলে মাথাটা ঠুকেও গেল খুব জোরে। গোপীনাথ দ্রুত দরজার কাছে পৌঁছে গেল। শেষ ৪-৫ জন যাত্রী বেরিয়ে যাচ্ছে, গোপীনাথ তাদের সঙ্গেই বেরিয়ে এলো। লাউঞ্জ পেরিয়ে কলকাতা প্লেন ধরার জন্য আর একটা লাউঞ্জে পৌঁছে গেল সে। কলকাতার ফ্লাইটের ঘোষণা চলছে লাউড স্পিকারে। গৌরাঙ্গ গাঙ্গুলি আর তার বউ মুষ্টিমেয় কলকাতা যাত্রীদের মধ্যে বসা। গৌরাঙ্গ তাকে দেখে বলে উঠল, দেরি হলো যে? একটু কাজ ছিল। আসুন মশাই, আসুন, বসুন, এখানে মেলা জায়গা। কলকাতা তো যাত্রী দেখছি নেই। সাবালক হওয়ার পর জীবনে এই প্রথম আজ সে শরীরী সংঘর্ষে গেল, আর লাথিকে একটা লোক এখন ওই প্লেনের মেঝেই পড়ে আছে। ঘটনাটা এখনো বিস্মিত ও উত্তেজিত করে রেখেছে তাকে। সে বসে রুমালে মুখ মুছল, তারপর উঠে গিয়ে কল থেকে জল খেয়ে এলো। ধাতস্থ হতে একটু সময় লাগলো তার। গৌরাঙ্গ বলল, আপনাকে একটু রেস্টলেস লাগছে, শরীর ঠিক আছে তো? আছে, আছে। গৌরাঙ্গের বউ ওপাশ থেকে বলে উঠল, ওর শরীর স্বাস্থ্য তো ভালো, দেখছো না? শরীর খারাপ হবে কেন? প্রশংসায় খুশি হওয়ার মতো অবস্থা এখন তার নেই, তবু ভদ্রতার হাসি হাসল সে। গৌরাঙ্গ বলল, তা অবশ্য ঠিক, আপনার স্বাস্থ্যটা হিংসা করার মতোই। আপনি কি করেন বলুন তো? চাকরি। কোথায়? রোমে। বেশ আছেন, প্রাচীন শহর, কত কি যে দেখার আছে। আমাদের তো রোমটা দেখালোই না। যাওয়ার সময় ২ দিন মাত্র ছিলাম, ২ দিনে আর কি দেখা যায় বলুন? ওই কলোসিয়াম টিয়াম বা যা একটু দেখালো। ফেরার সময় লন্ডন থেকে ছেড়ে দিল টিকিট দিয়ে। আপনারা কি রোম থেকে ওঠেননি? না মশাই, না। রোমে প্লেন আসতে আমরা হ্যান্ডব্যাগ ট্যাগ নিয়ে টার্মিনালে গিয়েই টুকিঝুঁকি মারলাম একটু। তাই বলুন। কলকাতার বিমানে ওঠার নির্দেশ ঘোষিত হলো। গোপীনাথ চারদিকে নজর রাখছিল। না, লাথি খাওয়া লোকটিকে দেখা যাচ্ছে না। বিশাল এয়ারবাসের অভ্যন্তরে যাত্রীর সংখ্যা ৩০-৪০ জন হবে। ছড়িয়ে ছিটিয়ে বসার পরও অভ্যন্তরটা হাহা করছিল। গৌরাঙ্গদের পাশাপাশি সিট পড়েছিল তার, কিন্তু নির্দিষ্ট সিটে বসার কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং সে বসল গৌরাঙ্গদের পেছনের সারিতে জানালার ধারে। প্লেন ছাড়তে কি একটু বেশি সময় নিচ্ছে? এখনো দরজা খোলা। কেউ কি উঠবে আরো? গোপীনাথের বুকটা হঠাৎ কেঁপে উঠল। একটা দীর্ঘকায় লোক জানালা দিয়ে ঢুকেই সামনে এক্সিকিউটিভ ক্লাসের দিকে চলে গেল না। লোকটা তো কালোই মনে হলো। আরো কিছুক্ষণ দরজাটা খোলা রইল। একেবারে শেষ সময়ে গোপীনাথকে স্মৃত করে ঢুকল লাথি খাওয়া লোকটা, গতিধীর। একবার প্লেনের পিছন দিকে তাকালো, তারপর সামনের এক্সিকিউটিভ ক্লাসের দিকে এগিয়ে গেল। গোপীনাথ একটু ঘাবড়ে গেল, ফের নিজেকে সংযত করে নিল। একটা লাথি তো দিতে পেরেছে, ভয় কি? কলকাতা অবধি সময় লাগে ১.৫-২ ঘন্টার মতো। এই ১.৫-২ ঘন্টায় কি কি ঘটতে পারে তার সম্ভাবনা নিয়ে গভীরভাবে চিন্তা করার চেষ্টা করছিল গোপীনাথ। কিন্তু মানসিক চঞ্চলতা তাকে নিবিষ্ট হতে দিচ্ছে কই। প্লেন আকাশে উঠল বেশ কিছুক্ষণ পর। গোপীনাথ তার অ্যাটাচি আঁকড়ে
বসে রইল সিটে, কিন্তু শক্ত হয়ে। প্রতিটি মিনিট কাটছে যেন ঘণ্টার লয়। শীতের মেঘমুক্ত আকাশে প্লেনের গতি অতি মসৃণ। কোনো ঝাঁকুনি নেই, হেলদোল নেই। ছোট একটা পর্দায় দেখানো হচ্ছে একটা ডকুমেন্টারি। গোপীনাথ সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকেও বুঝতে পারল না ডকুমেন্টারিটা কি বিষয়ে। বাইরে উজ্জ্বল রোদ, নীল আকাশ, নিচে সবুজের বিস্তার। কিন্তু গোপীনাথ কিছুই উপভোগ করছে না। তার দৃষ্টি সামনের দিকে। এক্সিকিউটিভ এনক্লোজারে দুজন সম্ভাব্য আততায়ী ওত পেতে আছে। তার একদা প্রভু কর্মকর্তারা ওদের নিয়োগ করেছে তাকে সস্নেহের দুনিয়া থেকে মুছে দিতে। কিন্তু কি লাভ তাতে সাক্কির? কয়েক কোটি টাকার অত বড় প্রজেক্টের সর্বময় কর্তা গোপীনাথকে সরিয়ে দিলে যে প্রজেক্টটাই অনেক পিছিয়ে যাবে। গোপীনাথ এও জানে। তার বিকল্প বিশেষজ্ঞ চট করে খুঁজে পাওয়া খুব শক্ত। সাক্ষী তাহলে এর বিরোধিতা করছে না কেন? সত্য বটে, কোম্পানিগুলোরও কোনো নীতিবোধ থাকে না। সামান্য স্বার্থে ঘা লাগলেই তারা যে কোনো মানুষকে সরিয়ে দেয়। কিন্তু গোপীনাথ তো তাদের স্বার্থই দেখছিল। আদ্রের কাগজপত্র সরিয়ে ফেলে সে কোম্পানির উপকারই করতে চেয়েছে। কিন্তু কথাটা বোর্ড কর্তাদের বোঝাতে পারেনি সে। তারা গম্ভীর মুখে শুনেছে, কিন্তু বিশ্বাস করেনি। তাই এতদিন বিশ্বস্ততার সঙ্গে চাকরি করার পর তার বরাতে ঝুঁকল এই শত্রুতা। কিন্তু গোপীনাথ কোম্পানির এই বিশ্বাসঘাতকতা হজম করতে পারছে না। রাগে তার ভেতরটা জ্বলছে। রাগের একটা উপকারী দিকও আছে। রাগটা গনগনা হয়ে তার ভয়ডর কিছু কমিয়ে দিচ্ছে। রাগ তার ভেতরে কিছু শক্তিরও সঞ্চার ঘটাচ্ছে কি? হয়তো তাই। আবার নতুন করে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে এই বিনিময়ে। সবিনয়ে ট্রেটা প্রত্যাখ্যান করল গোপীনাথ। শুধু কফি খেল এক কাপ, বারবার ঘড়ি দেখছিল সে। সময় কাটছে না কিছুতেই। দিল্লি থেকে খবরের কাগজ বোঝাই হয় প্লেনে। যাত্রীরা খবরের কাগজ খুলে মন দিয়ে পড়ছে। গোপীনাথের সেই ইচ্ছেটা অবধি হল না। দাদা বলেছে এই দুজন অনুসরণকারীর চোখে ধুলো দিতে হবে। সেটা কিভাবে সম্ভব তাই ভাবছিল সে। এসব কাজে কোনো অভিজ্ঞতা নেই। ভরসার এই যে মাফিয়া গুন্ডারা কলকাতায় নতুন, সুতরাং গোপীনাথ হয়তো পারবে। ক্রমে ক্রমে কলকাতা কাছে আসছে, বড্ড ধীর গতিটা অবশ্য, কিন্তু অমোঘভাবে আসছে। কোরঙ্গ গাঙ্গুলির সামনের সিট থেকে উকি দিয়ে বলল, কি মশাই, সব ঠিক আছে তো? গোপীনাথ একটু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গৌরঙ্গ একটা ভিজিটিং কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখুন, দরকার হলে যোগাযোগ করবেন কলকাতায়। গোপীনাথ কার্ডটা পকেটে রাখল। ভালো কথা, এয়ারপোর্টে আমার গাড়ি থাকবে, যদি চান তো আপনাকে গ্র্যান্ড হোটেলে নামিয়ে দিয়ে যেতে পারি। আমি গলফ ক্লাব রোডে থাকি, ওদিক দিয়েই যাব। গোপীনাথ অম্লান বদনে মিথ্যে কথা বলল, আমাকে রিসিভ করার জন্য এক বন্ধু গাড়ি নিয়ে আসবে। তবু আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, তবে যোগাযোগ করলে খুব খুশি হব। একদিন ডিনার বা লাঞ্চে আমার বাড়িতে এলে আরো খুশি হব। বিমান নাম্বার ঘোষণা হলো। বিশাল বিমানটি হেলতে দুলতে শুরু করে ক্রমে ক্রমে উচ্চতা হারাতে লাগল। গোপীনাথ দেখল এখনো কেউ তার দিকে আসছে না। দুই মাফিয়া এখনো চোখের আড়ালে। প্লেন নেমে পড়ল। গোপীনাথ একটা স্বস্তির শ্বাস ছাড়ল। এটা কলকাতা, রোম নয়। গোপীনাথ আর তেমন অসহায় বোধ করছে না। এবার সে আর ভুল করল না। দাতা তাকে বলেছিল সবার শেষে নামতে, আর সেটা করতে গিয়েই দিল্লিতে বিপদে পড়েছিল সে। এবার তা করবে না। সিঁড়ি লাগাবার পর সে সকলের সঙ্গেই দরজার কাছে গিয়ে হাজির হল। আশ্চর্যের বিষয়, মাফিয়া দুজনের দেখা নেই। গোপীনাথ নামল। প্রথম গাঙ্গুলি দম্পতি, তারপরেই সে ইমিগ্রেশন পার হয়। গাঙ্গুলিরা লাগেজের জন্য অপেক্ষা করবে। সুতরাং সে বেশ তাড়াহুড়া করে বিদায় নিয়ে সোজা প্রিপেইড ট্যাক্সির কাউন্টারে চলে গেল। কেউ তাকে অনুসরণ করছে না, লক্ষ্য অবধি করছে না। ট্যাক্সিতে বসে সে যখন বালিগঞ্জের দিকে ছুটছে, তখনও ভালো করে লক্ষ্য করল কেউ তার পিছু নেয়নি। হতে পারে মাফিয়ারা তার কলকাতার ঠিকানা জানে, তাই অকারণে কোনো অ্যাডভেঞ্চার করার ঝুঁকি নিচ্ছে না। বিশাল ফ্ল্যাট বাড়িটার সামনে নেমে খুব একটা নিরাপদ বোধ করল না গোপীনাথ।
দাদা তাকে বলেছে তার ফ্ল্যাটে তারা একটা কম্পিউটার বসিয়ে দিয়েছে। এটা যদি সম্ভব তাহলে ফ্ল্যাটের মধ্যে গোপীনাথের নিরাপত্তা বলতে আর কি থাকলো। লিফটের ৬ তলায় উঠে সে নিজের ফ্ল্যাটের দরজা খুলল। বিশাল ৩,০০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট, দক্ষিণ আর পূবে চমৎকার বেলকনি, বিশাল হরঘর আর ৩টে শোয়ার ঘর, সবগুলোই বড়। এছাড়া আলাদা সার্ভেন্টস রুম আছে। ফ্ল্যাটে গোপীনাথ বড় একটা থাকে না। কদিত কখনো কলকাতায় এলে হোটেলেই থাকে, এমনকি সুব্রতর বাড়িতেও থাকে না। তবে বিবাহিত জীবনে বারদুই শ্বশুর বাড়িতে থেকেছিল। এতদিনকার বন্ধ ফ্ল্যাটে আশ্চর্যের বিষয়, ধুলা ময়লা তেমন জমেনি। বেশ চকচক ঝকঝক করছে সবকিছু, যেন কেউ সদ্য ঝাটপাট দিয়ে ডাস্টিং করে রেখে গেছে। হলঘরটা সোফা সেটে সাজিয়েছিল তার প্রাক্তন স্ত্রী। ফ্ল্যাটের সব আসবাবই তার পছন্দ করে কেনা বা বানিয়ে নেওয়া। গোপীনাথ কিছুক্ষণ গায়ে লিয়ে একটা নরম সোফায় বসে রইল। জিরিয়ে নিয়ে সে হলঘরের এক কোণে রাখা টেলিফোনটা গিয়ে তুলল। হ্যাঁ, ডায়াল টোন আছে। টেলিফোনের রেন্টাল চার্জ থেকে শুরু করে ফ্ল্যাটের মেইনটেনেন্স বা ট্যাক্স সবই সুব্রত দেয়। তাকে টাকাটা পাঠিয়ে দেয় গোপীনাথ। সুব্রতর বাড়ির নম্বর ডায়াল করে তাকে পাওয়া গেল না। অফিসে পাওয়া গেল। তার গলা পেয়ে সুব্রত গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, গোপীদা, আপনি বেঁচে আছেন? কোথা থেকে কথা বলছেন? গোপীনাথ মৃদু স্বরে বলল, ওরে চেঁচাস নে, বেঁচে আছি, কিন্তু কতদিন বেঁচে থাকবো তা বলা যায় না। তবে এখনো বেঁচে আছি বটে। শোন, আমি এখন কলকাতায়। কলকাতায়? মাই গড, সত্যি কলকাতায়? হ্যাঁ রে, সত্যি, নিজের ফ্ল্যাটে। বলেন কি? রুম থেকে বেরোলেন কি করে? শুনলাম সেখানে নাকি গুন্ডারা আপনাকে ঘিরে রেখেছিল। এত খবর তোকে কে দিল? আমাদের বসের এক ইটালিয়ান বন্ধু আছে সাক্কিতে, সেই নাকি বলেছে। তোর বস আমাকে চেনে? খুব চেনে। আপনাকে তার ভীষণ দরকার, খুব চেষ্টা করছিল যোগাযোগ করতে। খবরদার, আমার খবর কাউকে দিবি না, কাক পক্ষেও যেন জানতে না পারে। কেন গোপীদা? এখন তো আপনি কলকাতায়, আর ভয় কিসের? গোপীনাথ একটু হেসে বলল, তুই নিতান্তই ছেলে মানুষ রে। আন্তর্জাতিক গুন্ডাদের চিনিস না তো? তার মানে কি এখানেও আপনার কিছু হতে পারে? খুব পারে। ইনফ্যাক্ট আমার পিছু পিছু ২টি সন্ধ্যা রোম থেকে কলকাতায় এসেছে। তাদের গতিবিধি এখনো বুঝতে পারছি না। তাহলে আপনি আমার বাড়িতে চলে আসুন। ফ্যামিলির মধ্যে থাকলে কিছু করতে পারবে না। না না, তা হয় না। আমার বিপদের চেয়েও তখন তোদের ফ্যামিলির বিপদ বেশি। কিছু হবে না গোপীদা, কথা বাড়াস না সুব্রত। শোন, আমার এখন খিদে পেয়েছে। ধারে কাছে এমন কোনো দোকান আছে কি যেখান থেকে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে? ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি এখনই ব্যবস্থা করছি। আর ঘণ্টাখানেকের মধ্যে আপনার ফ্ল্যাটে খাবার পৌঁছে যাবে। কি খাবেন বলুন? ভাত খাবো, ডাল খাবো, আর যা হয়। আর কিছু? না না, আর আপাতত আর কিছু নয়। অফিসের পর চলে আয়, একটু আড্ডা মারা যাবে। বৌদির সঙ্গে কথা বলবেন, লাইন ট্রান্সফার করতে পারে। ওহ, তোকে নিয়ে আর পারি না। ওরে গবেট, আমি যে কলকাতায় আছি এই খবরটা তোর বৌদিকেও দাও বারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু তুই জানলি, আর কেউ যেন না জানে, এমনকি তোর বাড়ির লোকও নয়। বুঝেছিস? বুঝেছি, নিশ্চিন্তে থাকো। ঘরগুলো ঘুরে দেখতে গিয়ে স্টাডিতে কম্পিউটারটা আবিষ্কার করলো গোপীনাথ। একটা স্টিলের টেবিলের উপর বসানো, দামি জিনিস। বেশ কয়েক বাক্স ফ্লপি রয়েছে। অ্যাটাচি কেসটা শোয়ারঘরের স্টিলের আলমারিতে রেখে চাবি দিল সে। তারপর বাথরুমে গিয়ে গিজার অন করলো। ভালো করে স্নান করা দরকার। সারা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে লক্ষ্য করল সে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কেউ এটা খুব সম্প্রতি ঝাড়পোছ করেছে। শোবার ঘরের প্রত্যেকটা খাটের পাশে ছোট্ট কাশ্মীরি টুলের উপর ফ্লাওয়ার ভাসে টাটকা ফুল। এরকম তো স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়, কিন্তু এসব করল কে? বিক্সমবের লোকেরা। বাথটাবে জল ভর্তি করে বেশ কিছুক্ষণ উষ্ণ জলে বসে রইল গোপীনাথ। কলকাতায় এখনো বেশ শীত শীত আছে। চমৎকার আবহাওয়া। স্নান করে উঠে গোপীনাথ ওয়ারড্রপ খুলে দেখল অনেকদিন আগে ব্যবহৃত জামা কাপড় এখনো রয়েছে কিছু। গোপীনাথ মোটা হয় নাই, সুতরাং
মাপেও হয়ে গেল। পাজামার উপর একটা খদ্দরের পাঞ্জাবি চাপিয়ে একটা শাল জড়িয়ে নিল গায়ে। সুব্রতকে ফোন করার ঠিক ৪৫ মিনিট বাদে ডোরবেল বাজল। গোপীনাথ দরজা খুলে দেখল দুজন লোক ঢাকা ট্রে হাতে দাঁড়িয়ে। গোপীনাথের সত্যিই খিদে পেয়েছে। লোক দুটো সযত্নে তার ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দিল। অন্তত ১০ রকমের আইটেম, দ দই মিষ্টি অবধি। খাওয়ার পর বাসনপত্র গুছিয়ে নিয়ে রাত কটার সময় কি কি খাবার দিয়ে যাবে তা জিজ্ঞেস করে নোট করে নিয়ে গেল। চমৎকার ব্যবস্থা। দাম নিল না, বলল ওসব পরে হবে। গোপীনাথ দরজা লক করে একটু শুয়ে রইল, শরীর ক্লান্ত, মন অবসন্ন। রোমে যেরকম বিপদ আর অনিশ্চয়তার মধ্যে ছিল, এখন পরিস্থিতি তেমন নয়, কিন্তু উদ্বেগ রয়েই গেল। গোপীনাথের চোখ জড়িয়ে আসছিল ঘুমে। বিকাল ৪টে নাগাদ টেলিফোন বাজল। একটা পরিচিত গলা বলে উঠল, "উম, এই যে পৌঁছে গেছেন?" গম্ভীর গোপীনাথ বলল, "হ্যাঁ।" "কোনো ঘটনা ঘটেনি তো?" "ঘটেছে।" "কি বলুন তো?" "ওই যে একটা লোককে আপনি প্লেনে লাথি মেরেছিলেন।" অবাক গোপীনাথ বলল, "হ্যাঁ, কিন্তু?" "আরে, অবাক হওয়ার কিছু নেই, ওরা দুজন আমার লোক।" গোপীনাথের এক গাল মাছি, সে বলল, "আপনার লোক? আপনার লোকের আমাকে অ্যাটাক করবে কেন?" "আক্রমণ নয়, ওরা আসলে আপনাকে অ্যালার্ট করতে চাইছিল, যাতে আপনি অসতর্ক না হয়ে পড়েন।" "তাহলে মাফিয়ারা কোথায়?" "তারাও আছে।" "আপনি কি বলতে চান এক গাদা টাকা খরচ করে আপনার দুজন লোককে আপনি আমার পাহারা দেওয়ার জন্য বা অ্যালার্ট করার জন্য পাঠিয়েছেন?" "না, না, ওদের অন্য কাজ আছে। দে আর অন স্পেশাল ডিউটি। ঘাবড়াবেন না, ওরা আপনাকে ডিস্টার্ব করবে না।" গোপীনাথ একটা শ্বাস ছেড়ে বলল, "আপনি আসলে কে বলবেন?" "আমি হলাম দাতা।" "সে তো জানি, কিন্তু আপনার আসল পরিচয়টা তো আমার জানা দরকার।" "সবকিছু জানা কি ভালো? এসব পরিস্থিতিতে যত না জানবেন ততই মঙ্গল।" গোপীনাথ গম্ভীর গলায় বলল, "অন্তত এটুকু বলবেন কি, whether you are on the right side of the law?" "রাইট সাইডে থাকলেও রং সাইডেও মাঝে মাঝে যেতে হয়। আই অ্যাম অন বোথ দ্য সাইডস।" ব্যাপারটা পরিষ্কার হলো না। প্লেনে এয়ার হোস্টেস বলছিল ইন্টারপোল থেকে আমাকে চাইছে। আপনি কি ইন্টারপোল? তাও বলতে পারেন, কিন্তু ফরগেট মাই আইডেন্টিটি। এবার কাজের কথা বলি। বলুন, আজকের দিনটা আপনি বিশ্রাম নিন, কিন্তু কাল থেকে একটু কাজ শুরু করুন। কি কাজ? আদ্রের কাজ। যেখানে আদ্রে শেষ করেছিল সেখান থেকে শুরু করা দরকার। ইটস এ ম্যাটার অফ ভাইটাল ইম্পর্টেন্স। জানি, সলিড ফুয়েল। হ্যাঁ, এ কাজ আপনি ছাড়া আর কেউ পারবে না। আপনি কি তেল দিচ্ছেন নাকি মশাই? আরে না, আপনি তেল দেওয়ার পাত্র না। তবে বলছেন কেন? আদ্রের লাইন আমার লাইন এক নয়। আমি ছিলাম প্রজেক্ট কোঅর্ডিনেটর, আদ্রে ছিল স্পেশালিস্ট। সব জানি। জানেন না, ইউ আর নট এ সায়েন্টিস্ট। তাও ঠিক, তবু আমি জানি আদ্রেকে এ কাজে লাগিয়েছেন আপনি। তাতে কিছু আসে যায় না। মানছি, তবু আদ্রের কাজ আর কে শেষ করতে পারে বলুন? গোপীনাথ একটা শ্বাস ফেলে বলল, হয়তো কেউই পারে না। ঠিক আছে, আগে ঠান্ডা মাথায় ওর পেপারওয়ার্কগুলো দেখি, তারপর ভাবা যাবে। দয়া করে তাই করুন। মুশকিল হলো, একটা আধুনিক ল্যাবরেটরি তো চাই। এদেশে সেটা কোথায় পাবো? ভেবে দেখেছি, কিছু একটা হবে। একটা কথা, দরজাটা লক করে শোবে। কেন? বিপদ। সন্ধ্যাবেলা টেলিফোনটা এলো, খুবই অপ্রত্যাশিতভাবে। রোজমারি জরুরি একটা মিটিং সেরে গুরুতর কিছু কাজ নিয়ে বসেছিল নিজের একটারে অফিস ঘরে। মৈত্রী তাকে সাহায্য করছিল। ঠিক এই সময় রিং বাজল, ফোন ধরল মৈত্রী। "ম্যাডাম, কে একজন আপনাকে চাইছে?" বলে মৈত্রী ফোনটা এগিয়ে দিল রোজমারির দিকে। রোজমারি এত অবাক হলো যে কিছুক্ষণ কথা বলতে পারল না। পৃথিবীতে জোকলাইন নামের লোক হয়তো আরও আছে, কিন্তু এ লোকটার ফ্যাসফ্যাসে চাপা গলা এবং একটু বিদেশি অ্যাকসেন্টের জার্মান উচ্চারণ রোজমারির ভুল হওয়ার কথা নয়। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল।
পর্ব 11। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।